রাজ্যের মুখ্যমন্ত্রী এটা বলতে পারেন না। যে সম্প্রদায় সম্পর্কে এটা বলেছেন সেই সম্প্রদায়ের কি একটা সম্মান রক্ষিত হয়েছে? দাঙ্গা হোক, গোলমাল হোক, বাংলার মানুষ আর এদের সহ্য করবে না। এরা ভোটের জন্য যে কোনো জায়গায় চলে যেতে পারে, যে কোনো এক্সটেন্ট এরা চলে যেতে পারে। যে এটা হচ্ছে ক্ষমতায় থাকার শেষ মরিয়া প্রচেষ্টা। আগামী দিনে এই কি বলবো, এই উন্নয়নের প্রক্রিয়া ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে চালিয়ে যাবে। পশ্চিমবাংলাতেও হবে আগামী দিনে। বেশি দিন না, মে মাসেই সরকার চলে যাবে। তারপরে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি সরকার হবে, পৃথিবীর কেউ আটকে রাখতে পারবে না। দেখুন, এটা টম, ডিক, হ্যারি, রামসাম, যদুমধু কেউ বলেনি। এটা বলেছেন দেশের রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি রাজ্যের নেতৃস্থানীয়, যার কথাবার্তা প্রত্যেকটাই প্রশাসনিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গোটা দেশে যেরকম প্রধানমন্ত্রী, রাজ্যে সেরকম মুখ্যমন্ত্রী, একজন লিডার। মানুষ তার দিকে তাকিয়ে থাকে তিনি কি কথা বলবেন না বলবেন। সেখানে উনি যে কথা বলেছেন তা শুধু বিপজ্জনক, এটা ভয়ঙ্কর কিছু একটা ইঙ্গিতবাহী। বিপজ্জনক কেন, বেআইনি কেন? কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী এটা বলতে পারেন না। রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতে প্রশাসন আছে। কোনো একটি সম্প্রদায় যদি হঠাৎ খেপে গিয়ে মানুষের ক্ষতি করার চেষ্টা করে, সেটা সামলানোর দায়িত্ব রাজ্যের মুখ্যমন্ত্রীর। তার মিডিয়া, তার মানে গোয়েন্দা নেটওয়ার্ক কি করছে তারা জানে না যে কোনো একটা বিশেষ কেউ খেপে যাচ্ছে এবং মানুষ থাকতে পারবে না। এই কথাটার মানে কি? তার মানে তার প্রশাসন পুরো ফেল করেছে। তার প্রশাসন বলে কিচ্ছু নেই। তাহলে আমার বক্তব্য যে এখানে প্রশাসন চালানোর দায় যার, তিনি এমন কথা বলছেন যেন রাস্তার লেম্যানও ওই কথা বলতে সাহস পায় না। তাহলে প্রশাসন কিরকম চলছে বাংলা? আর একটা এর অন্য দিকও রয়েছে। আমি জানি না তিনি কার দিকে ইঙ্গিত করছেন, সবাই বুঝতে পারছে, কিন্তু আমি স্পষ্টভাবে বলতে চাইব না। উনি বলেননি, আমিও বলবো না। কিন্তু তিনি সেই সম্প্রদায়কে ছোট করে দিলেন নাকি? একটা বিশেষ সম্প্রদায় খেপে গেলে সে একবারে যাতাকাণ্ড করবে, কেউ থাকতে পারবে না। সেই সম্প্রদায়, যে সম্প্রদায় সম্পর্কে এটা বলেছেন সেই সম্প্রদায়ের কি একটা সম্মান রক্ষিত হয়েছে? আমার তো প্রশ্ন এখানে। তার মানে বিশেষ সম্প্রদায় খেপে গেলে বাকিদের তাড়িয়ে দেবে? এটা কি মামার বাড়ি নাকি পশ্চিমবাংলাটা? ফলে পরিষ্কার মনে রাখতে হবে যে মুখ্যমন্ত্রী হিসেবে তিনি তার দায়িত্ব পালন করেননি, তার সামাজিক দায়িত্ব পালন করেননি, তার প্রশাসনিক দায়িত্ব পালন করেননি। এমনকি যাদের সম্পর্কে বলেছেন তাদেরও বৃহত্তর সমাজের কাছে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছেন। উনি কি বাধাতে চাইছেন আমি বলতে পারবো না। উনি তো এই বিশেষ সম্প্রদায় বলতে কোনো ধর্মীয় সম্প্রদায়ের কথা বলেননি। কিন্তু পশ্চিমবঙ্গে একটা ন্যারেটিভ কিন্তু আছে। এখানে ন্যারেটিভটা হচ্ছে যে একটা বিশেষ সম্প্রদায় বলতে আমরা ওই এক নাম ধরি না, বিশেষ সম্প্রদায় বলি, অথচ সবাই সব জানে। আমার বক্তব্য যে এরা দাঙ্গা বাঁধাতে চাইছে, এরা গোলমাল বাঁধাতে চাইছে। আমি পরিষ্কার বলে দিই, দাঙ্গা হোক, গোলমাল হোক, বাংলার মানুষ আর এদের সহ্য করবে না। বাংলা মানুষ বুঝে গেছে এদের ক্ষমতার রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার সময় এসছে। এরা থাকলে গোলমালগুলো বাঁধাবে। এরা ভোটের জন্য যে কোনো জায়গায় চলে যেতে পারে, যে কোনো এক্সটেন্ট এরা চলে যেতে পারে, দেবে গো টু এনি এক্সটেন্ট। তাই এদের ক্ষমতা থেকে উপরে ফেলে দিতে হবে। এই ধরনের উস্কানি দেখে কেউ যদি লাফালাফি করে তাহলে তো দাঙ্গা বেঁধে যেতে পারে। তখন কি হবে? পশ্চিমবাংলা হচ্ছে তো, আমিও বলি একটি বিশেষ সংগঠন, আমার নাম বলতে আপত্তি নেই, বিশ্ব হিন্দু পরিষদ, তারা বহু জায়গায় গিয়ে ফেয়ার করে দিয়েছে, ঠুকে অলরেডি এফআইআর দেবে না। কেন দেবে না? যে কেউ যার নামে কিছু দিতে পারে। বিশ্ব হিন্দু পরিষদ এফআইআর করেছে, সামলাতে হবে ওনাকে। গণতান্ত্রিক সমাজে যে কেউ পথে নামতে পারে, থালা বাসন রাজনীতি করে, কিচ্ছু যায় আসে নামুন। গণতান্ত্রিক সমাজ হতেই পারে। উনি আসলে, আমার ধারণা এর দুটো মত আছে। কেউ বলে আর 2-2.5 মাস পরে সরকারটা থাকবে না। সরকার যদি না থাকে তাহলে বিরোধী দল হতে গেলে আবার ওই বিরোধী রাজনীতিতে ফিরতে হবে। একসঙ্গে উনি বিরোধী রাজনীতি করতেন, হয়তো সেটাই ঝালাতে চাইছেন। আগামী দিনে বিরোধী রাজনীতি করে আবার যদি ক্ষমতার বৃত্তে আসতে পারে। আবার অনেকে মনে করছে যে এটা হচ্ছে ক্ষমতায় থাকার শেষ মরিয়া প্রচেষ্টা মানুষের কাছে, বিশেষ সম্প্রদায়ের কাছে। উনি যখন বলেছেন সম্প্রদায়, আমিও বলছি বিশেষ সম্প্রদায়ের কাছে বার্তা দেওয়া যে দেখো তোমরা খেপে গেলে কি করতে পারো, আমি তো বলে দিয়েছি। ফলে এটা আলটিমেটলি বার্তাটা মানুষের কাছে ভালো যাবে না, সমাজের কাছে বার্তাটা ভালো যাবে। সেটা যোগ আছে বলে আমার মনে হয় না। ধর্ণা তিনি তুলে দিয়েছেন, কারণ একটাই, ধর্ণায় মানুষের কোনো সাড়া ছিল না।
অল্প কিছু মানুষ যারা দলটা করে তারা গিয়েছিল, সাধারণ মানুষের কোনো সাড়া ছিল না, এমনকি এক সন্ন্যাসীকে তুলে দিয়েছিল, তিনি কথা বলেছিলেন বেশ কিছু, পরে আরেকটি ইউটিউব চ্যানেলে ক্ষমা চেয়েছেন যে আমার যাওয়াটা উচিত হয়নি, এই ধরনের কথা বলা উচিত হয়নি, ফলে জমেনি ধর্না, কিচ্ছু করার নেই, ধর্নাটা জমেনি। এখন সেই ধর্না জমেনি, সেটাকে লুকোতে অনেক বড় বড় কথা বলা। তো এই পরিবর্তন যাত্রা বিপুল সাড়া ফেলেছে, বিপুল সাড়া ফেলেছে, এমনকি সেই দক্ষিণ 24 পরগনা যেখানে মানে 7 লক্ষ 8 লক্ষ ভোটে কেউ কেউ যেতে, সেখানে বিপুল সাড়া ফেলেছে। ফলে জাস্ট বললেন সেটা হচ্ছে যে যেহেতু বিপুল সাড়া ফেলেছে, আতঙ্ক তো হওয়া স্বাভাবিক। তাই উঠতে যাই, ওই একটা ছুতো খুঁজছিলেন, বলা হলো আপনার শরীর ভালো থাকার দরকার ইত্যাদি ইত্যাদি, উঠে গেল, ব্যাস ঠিক আছে, ওটা স্টেজ ব্যানের শো, বেশি দিন চলে। আমার কাছে একটা কাগজ আছে, পরিষ্কার এই বলে দিচ্ছি, 231 কিলোমিটার দীর্ঘ খড়গপুর মোরগ্রাম ইকোনমিক করিডোর, যেটা NH 116 এর একটা অংশ। এটা একটা ইকোনমিক করিডোর হচ্ছে, যেটা খড়গপুর এবং শিলিগুড়ি, যেটা পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট হয়ে ওই জায়গায় যাবে। ফলে খড়গপুর মোরগ্রাম এই কানেক্টিভিটি, এটা কিন্তু 120 কিলোমিটার জার্নি কস্ট, মানে জার্নি এটা কমাবে, ডিস্টেন্স কমাবে, এবং প্রায় 8 ঘন্টা ট্রাভেল টাইম কমে যাবে। তার সঙ্গে এটা NH 16, NH 19, NH 14, NH 12 এগুলোকে সংযোগ করবে। এইটা করতেই মোটামুটি লাগবে 16,990। আরো বেশ কিছু প্রজেক্ট আছে যেগুলো মাননীয় প্রধানমন্ত্রী কালকে উদ্বোধন করবেন, প্রত্যেকটাই জনস্বার্থে এটা করবেন। যেরকম মাল্টিপল পোর্ট ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট, তার মধ্যে হলদিয়া ডকের বার্থ নম্বর 5, শ্যামাপ্রসাদ পোর্ট কমপ্লেক্সের অধীন হলদিয়া ডকের 5 নম্বর বার্থ হবে। তারপর রিনোভেশন অফ বাস্কিউল ব্রিজ অ্যাট কলকাতা ডক সিস্টেম, এটা হবে। তারপর ধরো ড্রেনেজ সিস্টেম অ্যাট খিদিরপুর ডক 1, ডক 2, এগুলো আসবে। তারপর পুরুলিয়া আনন্দ বিহার টার্মিনাল এক্সপ্রেস, সেটা আসবে, যেটা উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড এবং ন্যাশনাল ক্যাপিটালকে যুক্ত করবে। তারপর 6টা রিডেভেলপড রেলওয়ে স্টেশন হবে অমৃত ভারত স্টেশনে, তার মধ্যে আছে কামাখ্যাগুড়ি, আনারা, তমলুক, হলদিয়া, বীরভূম। তারপর 2টো নতুন প্রজেক্ট জাতির উদ্দেশ্যে কালকে তুলে দেবেন, 16 কিলোমিটার লং থার্ড রেল লাইন বিটুইন বেলদা অ্যান্ড দাঁতন, দাঁতনের থার্ড রেল লাইন, ওটা হয়ে গেছে কাজ। প্রসঙ্গত আমি নিচে দাঁতনের মানুষ, দাঁতনেই আমার বাড়ি আছে, কলকাতাতেও থাকি, দাঁতনেও থাকি। এটা আমার পক্ষে অত্যন্ত আনন্দের কারণ যে বেলদা এবং দাঁতনের মধ্যে থার্ড লাইনটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। দাঁতনের পরে ঠিক আমার যেখানে বাড়ি তার পাশ দিয়ে কাজ শুরু হয়ে গেছে এবং অতি দ্রুত চলছে, আমি নিজে দেখেছি, এটা আমি জানি। ফলে ওই অঞ্চলে রেল জার্নির ক্ষেত্রে এটা অনেকটা সুবিধা হবে। 180 কোটি টাকার কস্ট, এটা বাংলার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর উপহার। আগামী দিনে এই কি বলবো, এই উন্নয়নের প্রক্রিয়া ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে চালিয়ে যাবে। সোমনাথ থেকে অযোধ্যা যাত্রা মনে আছে মাননীয় লালকৃষ্ণ আদবানির? ভারতীয় ইতিহাসের চরিত্র বদলে দিয়েছে। তার আগে ভারতীয় জনতা পার্টি নেহাত একটা ছোট দল ছিল, কেউ তেমন একটা গুরুত্ব দিত না। তারপরে ভারতীয় জনতা পার্টি আস্তে আস্তে উত্থান হয়। আজকে ভারতীয় জনতা পার্টি ভারতের শাসক দল, বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল, এবং ভারতীয় জনতা পার্টি ছাড়া ভারতীয় রাজনীতির কথা ভাবা যায় না। সেটাও কিন্তু সোমনাথ থেকে অযোধ্যা যাত্রা লালকৃষ্ণ আদবানি। বিহারেও এরকম যাত্রা হয়েছিল, মধ্যপ্রদেশেও এরকম যাত্রা হয়েছিল। ফলে যেখানে যেখানে এইগুলো আমরা করেছি, আমরা সরকার গঠন করেছি, পশ্চিমবাংলাতেও হবে আগামী দিনে। বেশি দিন না, মে মাসেই সরকার চলে যাবে। তারপরে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি সরকার হবে, পৃথিবীর কেউ আটকে রাখতে পারবেন না।